নমস্কার। আপনাদের সঙ্গে আমি এসএসসি পরীক্ষা নিয়ে বিশেষ কিছু কথা আলোচনা করব। যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন বা ভবিষ্যতে পরীক্ষা দেবেন এবং 2016-র যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনারা কমেন্টে মতামত জানাবেন। আমি জানতে চাই আপনাদের বক্তব্য। আমি জানি অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের সঙ্গে আপনারা অনেক কিছু কথা পরামর্শ করেন, না হয় আমার এই ছোট ইউটিউবারের সঙ্গে একটু কথা পরামর্শ করলেন। দেখুন, আমি একটা কথা বলি, আন্দোলন হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। আন্দোলন তো 2016 সালের পরীক্ষার্থীরাও চাকরি প্রার্থীরাও করেছিল। কিছু সফলতা পেয়েছিল কি? পায়নি। পেয়েছে? পায়নি। দেখুন, একটা 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 যখন ছাত্র বা ছাত্রী, একজন শিক্ষার্থী, সে যখন শিশু অবস্থায় থাকে, মানে সে যখন 1 2 3 4 এরকম পড়ে, সেই 1 2 3 4 থেকে একদম ক্লাস 8 পর্যন্ত তার গার্জেন তাকে যদি না গুরুত্ব দেয়, তাকে যদি না দেখভাল করে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে আর ভালো শিক্ষার্থী, ভালো চাকরি প্রার্থী বা ভালো ছাত্রছাত্রী হয়ে উঠতে পারে না। কেন বলুন তো? গোড়াটায় আগে তাকে ভালো করে দেখতে হয়, সতর্ক থাকতে হয়, তার ভিতটাকে তৈরি করতে হয়। আমরাও কিন্তু সেটা করিনি। আমরা গোড়াটাকে হালকা করে লুজ করে দিয়েছি, তাই আজ এসে আমরা দেখতে হচ্ছে এই রকম পরিহাস যে 60-এ 60 পেয়েও চাকরি পাচ্ছি না। এটা প্রথমে ভাবা উচিত ছিল, আন্দোলনটা প্রথমে জোরদার করা উচিত ছিল যে আমরা চাকরির পরীক্ষা দেব না। 2016 সালে, আমি প্রথম 2016 সালে প্রার্থীদের কথা বলছি। আপনারা যখন আপনারা ফর্মটা ফিল আপ করে কী করে পরীক্ষা দিতে গেলেন? কি ভেবেছিলেন? যে আপনারা সব চাকরি পেয়ে যাবেন, তাই তো? আপনারা ভেবেছিলেন যে আমরা পরীক্ষা দিই, চাকরি পেয়ে যাব, ঠিক। আর যারা নতুন প্রার্থী তারা কি ভাবছিল বলুন তো বাড়িতে বসে? যে পুরাতন ছেলেমেয়েরা তারা কি আর পড়াশোনা করছে, তারা আন্দোলনেতেই ব্যস্ত, আমরা একটু ভালো করে পড়াশোনা করে দিলে চাকরিটা আমার। ওরে বাবা! তাই ভালো করে দেখো, 10টা নম্বর এক্সপিরিয়েন্সের যোগ হবে। যারা যারা চাকরি হারিয়েছেন, আমি তাদের প্রতিও সমবেদনা জানাচ্ছি। তাদের একটা ভুল হয়েছে, চাকরির পরীক্ষা দেওয়া। আর ফ্রেশারদেরও উচিত হয়নি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করা। তাদের একটা বোঝা উচিত ছিল, যেখানে 0.5 নাম্বার কমের জন্য চাকরি হারাতে হয়, সেখানে 10টা নম্বর বলে কথা। এই যে আপার প্রাইমারির এক্সাম হবে, 10 নম্বর 5 নম্বর শুনছি। আমি আপার প্রাইমারিটা যাচ্ছি না, আমি গ্রুপ ডি গ্রুপ সিতে যাচ্ছি। ওখানে যে 5 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হচ্ছে, কেন দেওয়া হবে সেটা? এক্সপিরিয়েন্স মার্কসটা থাকবে কেন? আমরা কি জন্মগতভাবে এক্সপিরিয়েন্স নিয়ে জন্মেছি নাকি? এই কারচুপি জিনিসগুলো এবার আপনারা রুখে ধরুন, এইগুলোর বিষয়ে আন্দোলন করুন। দেখবেন আপনারা ডেঙিয়ে ফর্ম ফিল আপ করতে চলে গেছেন, ও চাকরিটা আমি পেয়ে যাবো। 20 লাখ পরীক্ষা দিয়েছিল তো 16-য়, দেখবেন 40 লাখ পরীক্ষা দিতে যাচ্ছে। অথচ 40 লাখের 4 লাখ ছেলেও মনে হয় পথে নেমে আন্দোলন করবে না। তখন পরীক্ষা দিতে যাওয়ার বেলায় বাসে, ট্রেনে, ট্রামে একদম ভিড় করে ছাড়বে। এই জায়গাটাকে বেঁধে দিন। এই যে 5টা নম্বর রয়ে গেল, জানবেন এটা আপনাদের এই যে যখন গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্ট বেরোবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এই 5 নাম্বারটা আমাদের জীবনে কাল হয়ে গেছে। সুমনবাবু, মাননীয় সুমনবাবু, আপনার প্রতিও আমার শ্রদ্ধা, ভালোবাসা। আপনি এখন ফ্রেশারকে এবং আপনার চাকরিহারা প্রার্থীদেরকে একসঙ্গে নিয়ে জোটবদ্ধ করে বলছেন এসো আমরা আন্দোলন করি। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আন্দোলন করুন, আন্দোলনে জয়লাভ করুন, এটা আমি চাই। কিন্তু এই যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, এই ভেরিফিকেশানটাকে বন্ধ করুন দেখিনি। আপনারই তো ভালো ভালো চাকরিহারা প্রার্থীরা ভেরিফিকেশানে চলে যাচ্ছে। ভেরিফিকেশান চলে যাওয়া মানেই তো প্রসেসটা চলতে শুরু করলো, চলছে। দেখবেন ওইভাবে চলতে চলতে পরীক্ষা নিয়োগও হয়ে যাবে, আর আমরা এখানে আন্দোলন করে 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 ঘেমে যাব, বিরক্ত হয়ে যাব। আর সামনে কয়েকটা কলা ঝোলানো আছে, কি বলুন তো? এই 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 মাদ্রাসা সার্ভিস, আপার প্রাইমারি, পিএসসি, এইগুলো আপনাদেরকে সরকার এরমভাবে দেখাবে, আর আমরা সেই বাঁদরের মতো একবার এ পাশে আসবো, যেমনি এই পাশে কলাটা ধরবে এ পাশে আসবো, এ পাশে ধরলে আমরা এ পাশে আসবো, সেই কলাটা পাওয়ার আশায়। মানে ওই আপার প্রাইমারি, মাদ্রাসা, এইগুলো পাওয়ার আশায়। তখন আমরা এগুলো সব ভুলে যাব। দেখুন, অনেক ছেলে মেয়ে বলছে যে চাকরির পরীক্ষাটা বাতিল হোক, আমি সেই দলে নেই। যদি বলেন কেন? কারণ এই চাকরির পরীক্ষাটা বাতিল হলে কিছু ফ্রেশার ছেলেও কিন্তু বাদ পড়ে যাবে। তারা যে এতদিন পরিশ্রম করলো, তাহলে তাদের কি হলো?
দিনরাত জেগে যে 1 বছর 2 বছর ধরে পড়াশোনা করে এসেছে আজ 10 বছর ধরে, তাহলে তাদের কি হবে? শুধু তাই নয়, যারা যোগ্য চাকরিহারা প্রার্থী ছিল তাদেরও সর্বনাশ হয়ে যাবে পরীক্ষাটা বাতিল হয়ে গেলে। তাহলে আবার সেই জল ঘোলা থেকেই যাবে। কি করা উচিত বলুন তো? আমাদের এখন করণীয় হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি করা। সরকার আমাদেরকে বলুক যে এই যে সমস্ত চাকরি প্রার্থীরা ভেরিফিকেশানে যাচ্ছে, আমি বলবো এই জায়গাটাকে স্টপ করুন, ভেরিফিকেশান বন্ধ রাখুন, যে আগে আমাদের সুরাহা করে দিন, তারপর আমরা ভেরিফিকেশানে যাবো। নাহলে আমরা কেউ চাকরির পরীক্ষা, আমাদের চাই না পরীক্ষা। এইদিকে বলছেন আমাদের কিচ্ছু চাই না, আর এইদিকে আপনারা যে যার যখনই একটু করে যার সুবিধা আসছে সে সুবিধা ভোগ করতে চলে যাচ্ছে, আর যে সুবিধা পাচ্ছে না সে এখানে আন্দোলন করছে। ওই জায়গাটাকে বন্ধ করে দিন, এই জায়গাটা বন্ধ রাখুন। যে আগে বলুন যে আমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি করুক, ফর্ম ফিল আপের আবার একটা নতুন ঘোষণা করুক যে 50-60 হাজার সিট দেওয়া হবে। আর যারা এই পরীক্ষাটা বাতিল করবেন না, এই পরীক্ষাটা থাক, আর নতুন করে আরও 50 হাজার ফর্ম ফিল আপ বার করুন, লিস্ট বার করুন, তারপর ভেরিফিকেশান স্টার্ট করুন। নাহলে দেখবেন ওই 9-10-এরও ভেরিফিকেশান শুরু হয়ে যাবে, ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ফ্রেশাররাও বাদ পড়ে যাবে, সব কিছু গুন্ডুস হয়ে যাবে। এখন আমি তো দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্সের টিচাররা ছাড়াও আরও অনেক মাস্টার মশাই যারা টিচার ছিলেন না, এক্সপিরিয়েন্সের জোরে চাকরি পেয়ে যাচ্ছেন। কোথা থেকে আসে এত এক্সপিরিয়েন্স? ক লাখ টাকা দিয়ে আসছে এই এক্সপিরিয়েন্স? আমি তো সেটাই ভাবছি। এখনও সময় আছে, আপনারা স্টপ রাখুন, কাজটাকে স্টপ রেখে আগে নিজেদের বিষয়টাকে বুঝে নিন সবাই, তারপর ভেরিফিকেশান ইন্টারভিউয়ের প্রস্তুত হন। আমি তো দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান এদিকে তো বিশাল জ্ঞান দিচ্ছেন, ছাত্রদেরকে বোঝান তো যে ইন্টারভিউ তোমরা দিতে যাবে না। যে সমস্ত ভালো ভালো শিক্ষার্থীরা চাকরি পাওয়ার জন্যে রেডি হয়ে গেছে, মানে 60 পেয়ে গেছে, ইন্টারভিউ হয়তো ডাক পাবে 9-10-এর জন্য, তারা ইন্টারভিউ যাবে না। তোমরা ঘরে বসে থাকুক, আন্দোলন করুক যে আমরা ইন্টারভিউ যাবো না, আগে আমাদের যারা পিছনে পড়ে আছে তাদের জন্য সুরাহা করুন, ভ্যাকেন্সি বাড়ান, তারপর আমরা ইন্টারভিউ যাব। সেটা করতে পারবেন কি? সেটা করলে সবচেয়ে বড় কাজ হবে, আমি মনে করি সবচেয়ে বড় কাজ হবে। আপনারা এদিকে কলার লোভে, ফলের লোভে, আপেলের লোভে, আমের লোভে এগিয়ে যাচ্ছেন, আর যারা পাচ্ছে না, হাত নাগাল পাচ্ছে না, তারা এখানে আন্দোলন করছেন। ওটা ভুল করছেন। যেতে হয় সবাই একসঙ্গে যাব, নাহলে কেউ যাব না। এই টিপটা ধরুন দেখিনি, দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। সুমনবাবুকে আমি একটা কথা বলবো, সুমনবাবু হয়তো আমার ভিডিওটা দেখতে পাবেন না। যদি আপনি কোনো কারণে আমার ভিডিওটা শুনে থাকেন, তাহলে আপনি একটা কাজ করুন তো, আপনার ওই বন্ধু চাকরি প্রার্থীদের ভেরিফিকেশানগুলোকে অফ করে দিতে বলুন তো, যে আমরা কাজটা এখন স্টপ থাক, আমরা কেউ ভেরিফিকেশানে যাব না, আমাদের চাকরির দরকার নেই, আগে সব কিছু সুরাহা হোক, তারপর আমরা চাকরির দরকারে পৌঁছাবো। চাকরি বাতিল করতে হবে না, চাকরি বাতিলও দরকার নাই, আর 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কসও বাদ দেওয়ার দরকার নেই। থাকুক না এক্সপিরিয়েন্স 10 নম্বর, পাক না যোগ্য যারা 1 বছর ধরে আন্দোলন করলো, 2 বছর ধরে আন্দোলন করলো, তারা পাক না চাকরি। আমি চাই তারা চাকরি পাক, কিন্তু তারা এটা করে দিয়ে যাক যে আমরা তখনই চাকরিতে যাব, আমরা তখনই চাকরি জয়েন করব। যারা আজ 10 বছর ধরে যে সমস্ত প্রার্থীরা কাঁদছে, তাদের জন্য আপনারা 1,50,000, আমার 1 লাখ দরকার নেই, 50 হাজার তো অন্তত ভ্যাকেন্সি পার করে দিন তো। ডিসেম্বরের মধ্যে একটা নোটিফিকেশান জারি করে দিন যে 50 হাজার পরীক্ষা নেবো এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে। তারপর আমরা নতুন করে চাকরি আশায় যাব। সেটা কিন্তু কেউ করছে না। সরকার একটু করে এগিয়ে যাচ্ছেন, আর আপনারাও তাদের পিছনে একটু করে এগিয়ে যাচ্ছেন। আপনারা ভেবেছিলেন আন্দোলন করে আমরা চাকরিটা আবার ফিরে পাবো, পেলেন কি? পেলেন না। এরপর আবার ভেরিফিকেশান করছেন, ভেরিফিকেশান করে কিছু চাকরিহারা চাকরিহারা প্রার্থী চাকরি পাবে, আর কিছু পাবে না। আর আমরা ফ্রেশাররাও সব জলে ডুবে মরবো, তাদেরও কিছু হবে না। অতএব এই জায়গাটাকে স্টপ করে দিন তো। চাকরি বাতিল, তারপর এক্সপিরিয়েন্সের 10 নাম্বার মার্কস, এগুলো বাতিল করুন, সেসব করার দরকার নেই। আরে ছাত্র সমাজ আপনারা একতা হন, আপনারা একতা হয়ে এই বিষয়টাকে স্টপ রেখে দিন যে আমরা কেউ ভেরিফিকেশানে যাবো না, আমরা কেউ ইন্টারভিউ দেবো না। দেখি কাকে নিয়ে ইন্টারভিউ দিব, কাকে নিয়ে ইন্টারভিউ করে দেখব। এটা পারবেন? তাহলে জানবো আপনাদের কাজ হবে। কিন্তু সেটা কেউ করবে না। আমার তো মনে হচ্ছে কেউ করতে যাবে না সেই সমস্ত ঝামেলায়। এটা করলে দেখবে সব ঠিক হয়ে গেছে।
আপনারা আপনারা বুঝে সুঝে কাজ করুন। আমার একটাই বক্তব্য, ফ্রেশাররা, চাকরিহারারা, আপনারা বুঝে কাজ করুন। নাহলে না আপনাদের সুরাহা হবে, না ফ্রেশারদের সুরাহা হবে। এদিকে ফ্রেশাররাও আন্দোলন করবে আর আপনারাও আন্দোলন করেই যাবেন। এইভাবে আন্দোলন সারা জীবন চলতেই থাকবে। আর রাজনীতি, ধর্ম, সমাজ যা করার তা করবে পরপর। আর আমরা একবার এপাস একবার ওপাস করবো। 10 নম্বর মার্কস, এক্সপিরিয়েন্স মার্কস বাতিল, পরীক্ষা বাতিল হোক, এই হোক সেই হোক, এটা না করে ভেরিফিকেশানটা বন্ধ হোক। স্টপ করে দিন তো, ওটা দেখি। আপনাদের মূল্যবান মতামত যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে জানিয়ে যান যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। যদি ভুল বলে থাকি আমি ভিডিওটা ডিলিট করে দেবো, যে জানবো হ্যাঁ আমি ভুল বলেছি। আমরা সুযোগ সবাই নিতে চাইছি। আর যেমনি টুক করে কেউ একজন সুযোগ পেয়ে যাচ্ছে সেই দিকটা ভুলে যাচ্ছে। সবাই এখন, আপনারা যদি সবাই এক না হন তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। যে যখন সুযোগ পাচ্ছে সে তখন সুযোগটা কাজে লাগিয়ে নিচ্ছে। ওইভাবে করলে তাহলে তো সরকার পরপর এগিয়েই যাবে, কিছুই হবে না দেখবেন শেষ পর্যন্ত। আর ওই সামনের পরীক্ষাগুলো দেখবে ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করে দেবে, ব্যাস আমরা সবাই ভুলে যাব, আবার সামনেটার জন্য ঝুঁকে পড়ব। আর এখানে 10,000 সিট বার করে ফ্রেশারদের জন্য একবারে হয়ে গেল। 10,000 সিটটা 10 বছরে 10,000 সিট না বের করলেও হতো। আমার মনে হয় ফ্রেশারদের পরীক্ষা দিতে যাওয়ার দরকার ছিল না। কী হবে 10,000 সিটে? এত বছর কত ভ্যাকেন্সি, কত ভালো ছেলেমেয়ে জমে আছে বলুন তো। আমি বলছি যারা 60-এ 60 পেয়েছে তারাই যোগ্য, যারা 58, 59, 56, 55 পেয়েছে তারা কি ভালো স্টুডেন্ট নয়? তারাও কিন্তু ভালো স্টুডেন্ট। তাহলে তো তারা ধারের কাছে ঘেঁষতেই পারবে না এই চাকরির। তাহলে তারাও তো এত বছর ধরে পড়াশোনা করে এসছে। কে বলেছে যে 60-এ 60 পেলেই এসএসসিতে চাকরি পাওয়া যায়? 60-এর ভেতর 50, 55, 52 পেলে চাকরি পাওয়া যায় না? অবশ্যই যায়। ভ্যাকেন্সি বাড়াক তো, ভ্যাকেন্সি বাড়ালে দেখবে আপনারা বাপ করে সব চাকরি পেয়ে গেছেন, সবাই চাকরি পেয়ে গেছি। ওইটা আগে দাবি করুন, ভ্যাকেন্সি বাড়ানো হোক, তবে আমরা চাকরির পরীক্ষায় বসবো, তবে আমরা ভেরিফিকেশানে যাব। বাকি স্টুডেন্টরা যারা চাকরির জন্য পেয়ে গেছো, এগিয়ে গেছো, তারা টিপ ধরো। আপনারা সব টিপ ধরুন, তবে দেখবেন কাজের কাজ হবে, নচেত কোনো কাজই হবে না। আমরা এইভাবেই থালা বাজিয়েই যাব। সে স্কুলে মিড ডে মিলে যেমন ছেলেমেয়েরা থালা বাজিয়ে যায়, আমরা থালাই বাজিয়ে যাব, কোনো কাজের কাজ হবে না।